আচ্ছা, আমরা যখন কোনো নিউজ অ্যাপ খুলি বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, চোখের পলকে যে নতুন নতুন সব কন্টেন্ট চলে আসে, এটা কিভাবে হয়? এর পেছনের আসল কারিগরিটা হলো ডেটা ফ্যাচিং। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব। জাভাস্ক্রিপ্ট কিভাবে এই জরুরি কাজটা করে। মানে নিউজ অ্যাপের একদম লেটেস্ট খবরটা হোক বা কোনো অনলাইন স্টোরের নতুন প্রোডাক্ট লিস্ট, সব কিছুর পেছনেই কিন্তু একই গল্প, বাইরে থেকে ডেটা নিয়ে আসা। সত্যি বলতে আজকের দিনের ওয়েবের প্রায় সব কিছুই এটার উপর নির্ভর করে চলে। কিন্তু এখানেই একটা মজার সমস্যা আছে। দেখুন, জাভাস্ক্রিপ্ট কিন্তু খুবই ফাস্ট, মানে ঝড়ের মতো সে একটার পর একটা কাজ করে চলে, থামতে চায় না। কিন্তু অন্যদিকে ইন্টারনেট থেকে ডেটা আনতে তো একটু সময় লাগবেই, তাই না? তো এই যে একদিকে স্পিড আর অন্যদিকে অপেক্ষা, এই দুটোকে মেলানো যায় কিভাবে? এটাই হলো আসল চ্যালেঞ্জ। আচ্ছা, বিষয়টাকে এভাবে ভাবা যাক। ধরুন একটা পিৎজা অর্ডার করা হলো। অর্ডার দিয়েই তো আমরা ফোনের লাইনে চুপচাপ দাঁড়িয়ে থাকি না, তাই না? আমরা ফোন রেখে দিই, অন্য কাজ করতে থাকি। পিৎজা রেডি হলে ডেলিভারি বয় নিজেই ফোন দেবে। জাভাস্ক্রিপ্টের জগতেও ঠিক এরকমই একটা সিস্টেম দরকার। চলুন সেটাই দেখি। এই যে দুইটা অ্যাপ্রোচ, সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস। সিঙ্ক্রোনাস হলো ধরুন একটা লম্বা লাইনে দাঁড়ানো, সামনের মানুষটা না এগোলে পেছনের কারো এগোনোর উপায় নেই। আর অ্যাসিঙ্ক্রোনাস, ওটা হলো রেস্টুরেন্টের ওই যে বাজার দেয় না, অর্ডার দিয়ে আমরা নিজের টেবিলে গিয়ে বসি, খাবার রেডি হলেই বাজারটা বেজে ওঠে। ডেটা আনার জন্য আমাদের ঠিক এই বাজার সিস্টেমটাই লাগবে। কারণটা খুব সোজা। ডেটা তো আর এক মুহূর্তে চলে আসে না, এর কয়েকটা ধাপ আছে। প্রথমে একটা রিকোয়েস্ট পাঠাতে হয় সার্ভারের কাছে, তারপর সার্ভার সেই রিকোয়েস্টটা প্রসেস করে, ডেটা রেডি করে, আর সবশেষে সেই ডেটাটা ডাউনলোড হয়। বুঝতেই পারছেন, এই পুরো প্রসেসটায় কিছুটা সময় তো লাগবেই। তো এই যে এত ঝামেলার কাজ, এটা সহজ করার জন্য আমাদের কাছে একটা টুল আছে, যার নাম হলো ফেচ। এটা ব্রাউজারে বিল্ট ইন একটা ফাংশন। আর দারুণ ব্যাপার হলো, মাত্র এক লাইনের একটা কোড লিখেই আমরা ডেটা আনার মতো এত বড় একটা কাজ শুরু করে দিতে পারি। আচ্ছা, এবার একটা ছোট্ট পরীক্ষা করা যাক। ধরুন আমরা ফ্যাচ দিয়ে ডেটা আনার কমান্ডটা দিলাম, আর ঠিক তার পরের লাইনেই লিখলাম জোনাস নামটা প্রিন্ট করতে। কি মনে হয়, কোনটা আগে হবে? জাভাস্ক্রিপ্ট কি ডেটা আসা পর্যন্ত অপেক্ষা করবে, নাকি জোনাস আগে প্রিন্ট করে দেবে? চলুন দেখি। আর যা ভাবা গিয়েছিল ঠিক তাই, কনসোলে কিন্তু জোনাস নামটাই আগে দেখা যাবে। কারণ যেমনটা বলেছিলাম, জাভাস্ক্রিপ্ট কারো জন্য বসে থাকে না, সে তার নিজের কাজটা সাথে সাথে করে ফেলে। আর ডেটা আনার কাজটা, ওটা চলতে থাকে ব্যাকগ্রাউন্ডে নিজের মতো করে। তাহলে প্রশ্ন হলো, এই যে ব্যাকগ্রাউন্ডে কাজটা চলছে, সেটা শেষ হলে আমরা জানব কিভাবে? কিভাবে জাভাস্ক্রিপ্টকে বলবো যে শোনো, ডেটাটা আসার পরেই কিন্তু পরের কাজটা করতে হবে? এখানেই আসছে আমাদের সমাধান, প্রমিস। আর এই প্রমিসেই পুরো খেলার নিয়মটা বদলে দেয়। প্রমিস জিনিসটা কি? এটাকে অনেকটা একটা টোকেন বা রসিদের মতো ভাবতে পারেন। ধরুন একটা দোকানে কিছু ঠিক করতে দেওয়া হলো, দোকানদার একটা রসিদ দিল। ওই রসিদটা কিন্তু আসল জিনিসটা না, কিন্তু এটা একটা গ্যারান্টি যে কাজ শেষে জিনিসটা ফেরত পাওয়া যাবে। ফেচ ফাংশনও ঠিক তাই করে। সে সাথে সাথে ডেটা দেয় না, কিন্তু একটা প্রমিস দেয় যে ডেটাটা ভবিষ্যতে পাওয়া যাবে। আর যদি আমরা সাথে সাথে এই প্রমিসটাকে প্রিন্ট করে দেখি, তাহলে দেখব এর স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং, মানে কাজটা চলছে, এখনও শেষ হয়নি। অনেকটা ফাইল ডাউনলোডের মতো প্রসেসিং চলছে। একটা প্রমিসের আসলে তিনটে অবস্থা হতে পারে। শুরুতে থাকে পেন্ডিং, মানে কাজ চলছে। কাজটা যদি সফলভাবে শেষ হয়, তাহলে এর স্ট্যাটাস হয়ে যায় ফুলফিলড, মানে ডেটা চলে এসেছে। আর যদি কোনো কারণে ফেল করে, যেমন নেটওয়ার্ক সমস্যা, তখন স্ট্যাটাস হয় রিজেক্টেড। তো আমাদের আগ্রহ তো অবশ্যই ফুলফিলড স্ট্যাটাসটা নিয়েই, তাই না? কারণ ডেটা তো ওখানেই আছে। চলুন এবার দেখি কিভাবে এই প্রমিস ফুলফিলড হলে এর ভেতর থেকে আসল ডেটাটা বের করে আনা যায়। এর জন্য যে টুলটা আমরা ব্যবহার করি সেটার নাম হলো .then। এটাকে একটা অ্যালার্মের মতো ভাবা যায়। আমরা জাভাস্ক্রিপ্টকে বলে রাখছি, দেখো যখন এই প্রমিসটা সফল হবে, মানে ডেটাটা চলে আসবে, তখন তুমি এর ভেতরে থাকা এই কাজটা করে দিও। ব্যাস, এভাবেই আমরা নিশ্চিত করি যে ডেটা আসার পরেই যেন নির্দিষ্ট কোডটা রান করে। তো ফেচ যখন সফল হয়, তখন তার সাথে লাগানো .then মেথডটা কাজ করা শুরু করে। আর এটা আমাদের একটা রেসপন্স অবজেক্ট দেয়। এই রেসপন্স অবজেক্টের ভেতরেই সার্ভার থেকে পাঠানো সব তথ্য থাকে। কিন্তু এখানে একটা ছোট্ট টুইস্ট আছে। এই যে রেসপন্স অবজেক্টটা আমরা পেলাম, এর ভেতরের ডেটাটা সরাসরি ব্যবহার করা যায় না। ডেটাটাকে ব্যবহারযোগ্য করার জন্য আমাদের রেসপন্স.json নামের একটা মেথড কল করতে হয়। আর মজার ব্যাপার হলো, এই .json মেথডটাও কিন্তু একটা প্রমিস রিটার্ন করে, মানে একটা প্রমিসের ভেতরে আরেকটা প্রমিস। তাহলে এখন কি হবে? সমাধানটা খুবই সহজ। যেহেতু .json নিজেও একটা প্রমিস রিটার্ন করছে, তাই আমরা এর সাথে আর একটা .then চেইন করে দেব।
আর এই দ্বিতীয় ডট থেনের ভেতরেই আমরা ফাইনালি আমাদের আসল ব্যবহারযোগ্য ডেটাটা পেয়ে যাব। ব্যাস, কাজ শেষ। বেশ, আমরা তো পুরো পাজলের সবগুলো টুকরো দেখে নিলাম। এবার চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি পুরো ঘটনাটা কিভাবে ঘটছে। আশা করি এবার ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদম শুরুতে ফেচ রিকোয়েস্টটা পাঠানো হলো, কিন্তু জাভাস্ক্রিপ্ট অপেক্ষা না করে ঠিক তার পরের লাইনে জোনাস প্রিন্ট করে দিল। এরপর নেটওয়ার্ক থেকে যখন রেসপন্স আসলো তখন প্রথম দেন কাজ করল, এবং তার কিছুক্ষণ পর যখন .json প্রমিসটা সফল হলো তখন দ্বিতীয় দেন কাজ করল, আর আমরা ফাইনাল ডেটা পেলাম। এটা হলো সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস কোডের একটা দারুণ সমন্বয়। তাহলে পুরো আলোচনা থেকে মূল যে বিষয়গুলো আমরা শিখলাম, ফেচ একটা এসিনক্রোনাস অপারেশন যা একটা প্রমিস রিটার্ন করে। জাভাস্ক্রিপ্ট তার সিনক্রোনাস কাজগুলো সাথে সাথেই করে ফেলে, অপেক্ষা করে না। প্রমিস সফল হলে তার ডেটা পাওয়ার জন্য আমরা দেন ব্যবহার করি, আর রেসপন্স.json নিজেও যেহেতু একটা প্রমিস, তাই আমাদের আরেকটা দেন ব্যবহার করতে হয়। এই চেইনিংটাই হলো এপিআই থেকে ডেটা হ্যান্ডেল করার মূল কৌশল। তো এখন প্রমিসের এই কনসেপ্টটা পরিষ্কার হয়ে যাওয়ার পর আরও ডাইনামিক আর রেসপন্সিভ ওয়েব অ্যাপ্লিকেশন বানানোটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আর দেরি কেন? এপিআই এর বিশাল জগৎ থেকে ডেটা ফেচ করার জন্য এই কৌশলটা ব্যবহার করা শুরু করা যাক।